মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার সঠিক কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। তার মধ্যে অন্যতম হল জাতিস্বর। পূর্বস্মৃতি আকস্মিকভাবে জাতিস্বরদের মনে পড়ে যায়। এমনই এক জাতিস্বরের কাহিনী আজ শোনাব। এই কাহিনীতে মিলে মিশে আছে সুখ, দুঃখ, যুদ্ধ, বীরত্ব এবং প্রাচীন রাজরাজাদের পরিপ্রেক্ষিত। একদিকে শক্তিশালী এক রাজা, অন্যদিকে পরাক্রমী অশ্বারোহী। টান টান উত্তেজনাময় জাতিস্বরের এই পূর্বস্মৃতি। গল্প পাঠ ও গল্পের সূত্রধার তমাল এবং আমি ব্রতদীপ। অন্যান্য চরিত্রে তমাল, রিমঝিম, আমি ব্রতদীপ, বর্ণিশা, বর্ষা, সায়র, ইন্দ্রনীল, আকাশ, বুবাই, অভিযান ও আসঞ্জন। শুনতে থাকুন আজকের রোমাঞ্চকর কাহিনী, প্রখ্যাত লেখক ভিক্টর ব্যানার্জির কলমে পাটলিপুত্রের অশ্বারোহী। পৃথিবী তার আপন নিয়মে চলছে। এই নিয়মের কোনো অন্যথা হয় না। এই নিয়মেই কালের গতিধারা কত সহস্র ঘটনাকে পিছনে ফেলে যুগ যুগান্তর ধরে নিরন্তর বয়ে চলেছে। ইতিহাস হয়তো সন্তারিখের বাঁধনে বেশ কিছু ঘটনাকে সামনে নিয়ে এসেছে, যার সঠিক ব্যাখ্যা ঐতিহাসিকরা করেছেন। কিন্তু এমন কিছু ঘটনাও তো ঘটে যেগুলো কালি কলমে কোনোদিন লিপিবদ্ধ হয়নি, যেগুলোর কোনো সাক্ষী নেই, কোনো অকাট্য প্রমাণ নেই, যার থই ইতিহাসবিদরা কখনো পাবেন না। না শিলালিপি, না মুদ্রা, না কোনো গ্রন্থ। কিছুতেই রইল না সেসব কথা, কেউ জানল না। তবু ঘটনাগুলো হয়তো এমনই হয়েছিল যা ভাবতে গেলেও অসীম কল্পনা শক্তি হার মেনে যায়। সত্যি বলতে কি, এত কল্পনা শক্তি আমারও নেই। কিন্তু যদি বলি এমন একটি আশ্চর্য ঘটনার সাক্ষী আমি নিজে, তাহলে কি বিশ্বাস করবেন? আপনি যদি অতীব বিজ্ঞানমনস্ক চিন্তাধারার মানুষ হন, তবে নিঃসন্দেহে আমার কথা শুনে বলবেন প্রলাপ বকছে। তবে হ্যাঁ, আমার কাহিনী যদি প্রলাপ হয়, তাহলে পৃথিবীর সমস্ত জাতিস্বরই আপনার মতে পাগল। হ্যাঁ, বিশ্বাস করুন কিংবা না করুন, আমার বলতে সংকোচ নেই যে আমি একজন জাতিস্বর। পূর্বজন্মের স্মৃতি ঘটনাক্রমে মনের মধ্যে জলছবির মতো ফুটে ওঠে, একেবারে বায়োস্কোপের মতো। কিছু কিছু ঘটনার সংস্পর্শে এসে আমার কোন জন্মের স্মৃতি যে মনে পড়ে তা ভাবলে আমি নিজে রীতিমতো আশ্চর্য হয়ে যাই। তবে এবারে কোন ঘটনার খোঁচা খেয়ে পূর্ব স্মৃতিখানি পুনরুজ্জীবিত হলো তা বলা আবশ্যক। তার আগে বলি আমি কে। আমি হলাম ফিল্ম ইন্ডাস্ট্রির একজন স্টান্টম্যান। দীর্ঘকাল ধরে দক্ষতার সঙ্গে মোটর বাইক চালাচ্ছি। হেন কোনো মোটর বাইক নেই যা আমি চালাতে জানি না। অ্যাক্সেলারেটর আর ক্লাচ যেন আমার হাতে কথা বলে। যারা স্বভাবতই জোরে গাড়ি চালায়, তারাও একটি নির্দিষ্ট গতির পর নিজেরাই গতি নিয়ন্ত্রণ করে, কিন্তু আমার ক্ষেত্রে নিয়মটা অন্যরকম। যতই গাড়ির গতি বাড়াই, ততই আমার স্নায়ুতে বিদ্যুৎ খেলে যায়। ফাঁকা হাইওয়েতে গাড়ি একেবারে সনিক স্পিডে চলে। তাছাড়া গাড়ি নিয়ে নানান চমকবাজি দেখানোয় আমার চুরি মেলা ভার। সার্কাসে ডোম অফ ডেথেও খেলেছি। এখন কেবল স্টুডিওতে স্টান্টম্যান হিসেবেই কাজ করি। বাইক নিয়ে এমন দুঃসাহসিক কর্মে মেতে ওঠায় আমার এতটুকুও ভয় করে না। উল্টে শরীরে কেমন একটা আশ্চর্য অনুভূতি হয়, রোমাঞ্চকর অনুভূতি। যাই হোক, আসল ঘটনায় আসি। সেদিন স্টুডিওতে গিয়েছি কাজ আছে কিনা জানতে। হঠাৎ লাইটম্যান অবিনাশদা বলল, ভাইরে, তোর যে কটা শট ছিল সেগুলো তো প্রায় হয়েই গেছে, যে কটা বাকি আছে সেগুলো পরে হবে। বুঝলাম কাজ নেই।
শুকনো মুখে বললাম, তাহলে তো কোনো কাজই নেই, বেকার আশা হলো। কথাটা বলতেই মনে হলো কেউ যেন পাশে এসে দাঁড়িয়েছে। চেয়ে দেখলাম ডিরেক্টর প্রসূনদা। আমার দিকে চেয়ে কপাল ভাঁজ করে কি যেন চিন্তা করতে করতে বিড়বিড় করে বলল, কাজ তো আছে, কিন্তু তারপর আমায় সরাসরি বলল, কাজ আছে, তবে বাইকের নয়। কাজটা কি শুনি? প্রসূনদা আমার পিঠটা চাপড়ে দিয়ে বলল, খুব সহজ কাজ, তোমার কাছে জল ভাত। আমি উৎসুক চোখে তার দিকে তাকাতেই উনি বুঝতে পেরে বললেন, কিছুই না, ঘোড়ায় চড়তে হবে। আমি শুনেই প্রথমটায় থতমত খেয়ে গেলাম। আসলে এতকাল বাইক চালিয়েছি, অর্থাৎ জড়বস্তুর প্রতি প্রভুত্ব ফলিয়েছি, কিন্তু ঘোড়ায় তো কোশমিনকালেও চড়িনি। জীবন্ত পশুর উপর চড়ে তাকে বসে আনার কাজ কোনোদিন করিনি। বললাম, শুটিং কি তবে গড়ের মাঠে হবে? তা নয় তো কি, স্টুডিওয় ঘোড়া ঢুকিয়ে লাভ নেই। আজই হবে? হ্যাঁ, গাড়িতে সবাই উঠে পড়ো, দিনের আলো থাকতে থাকতে গড়ের মাঠে ঘোড়ায় চড়ার সিনগুলো হয়ে যাক। ক্যামেরাম্যান থেকে শুরু করে প্রোডাকশনের সকলে ভ্যানে উঠে পড়ল। আমিও বাইকে স্টার্ট দিয়ে গাড়ি ছোটালাম। গড়ের মাঠে পৌঁছে চুপ করে বসে ভাবছিলাম, কাজটা ঠিকঠাক করতে পারবো তো? ডিরেক্টরের ওপর মনে মনে একটু রাগই হলো। একবার জিজ্ঞেস তো করতে পারত কখনো ঘোড়ায় চড়েছি কিনা। তা নয়, বাইক চালাতে পারি মানে ঘোড়াও ছোটাতে পারবো। বলিহারি চিন্তা ভাবনা। প্রোডাকশনের গাড়ি কিছুক্ষণের মধ্যেই এসে পড়ল। প্রসূনদা গাড়ি থেকে নেমে মাঠে কিছু দূর হেঁটে গেল। ওদিকটায় সার বেঁধে কয়েকটা ঘোড়া দাঁড়িয়ে ঘাস খেতে ব্যস্ত। সহিসরাও সব গাছের ছায়ায় গামছা পেতে তাসের আসর বসিয়েছে। প্রসূনদার সাথে ওদের কি কথা হলো কি জানি। ওদের মধ্যে একজন উঠে ঘোড়াগুলোর দিকে এগিয়ে গেল। তারপর একটা ধবধবে সাদা ঘোড়ার লাগাম ধরে হাঁটতে হাঁটতে প্রসূনদার সাথে আমার দিকেই এগিয়ে এলো। কাছে এসে বলল, ঘোড়া রেডি, তুমি তৈরি তো? অগত্যা, বললাম। কিছুক্ষণের মধ্যেই প্রোডাকশনের লোকজন সবাই আমার শটের জন্য গড়ের মাঠে ব্যবস্থা করে ফেলল। ঘোড়ার সহিষ্টি আমায় বলল, আপনি চালাবেন বাবু? প্রথমে একবার ঘোড়ায় চড়ে মাঠটা একটু ঘুরে নিন। বেশ। এই বলে ঘোড়াটির গায়ে একবার হাত বোলাতেই আমার সারা শরীর জুড়ে কেমন এক অদ্ভুত শিহরণ খেলে গেল। কি অনুভূতির সঞ্চার! আমার মস্তিষ্ক থেকে সমস্ত স্নায়ুমণ্ডলীতে যেন বিদ্যুৎ প্রবাহের মতো কোনো অজানা শক্তি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়তে লাগলো। আমি হতচকিত হয়ে অপলক স্থির দৃষ্টিতে ঘোড়াটির দিকে তাকিয়ে রইলাম। সহিষ্টি বলল, বাবু, আমি আপনাকে একবার দেখিয়ে দিই। সম্মোহিতের মতো বললাম, না থাক। এই বলে ঘোড়ার পিঠে নিজেই চড়ে বসলাম। এমন ভঙ্গিমায় উঠলাম যেন কত সহস্রবার আমি ঘোড়ায় চড়েছি। তারপর লাগামখানা ধরে অভিজ্ঞ ঘোড়সওয়ারের মতো গড়ের মাঠে ঘোড়া ছোটাতে আরম্ভ করলাম। প্রোডাকশনের প্রত্যেকে অবাক হয়ে আমার দিকে চেয়ে দেখছে। ওদিকে কোনো ভ্রুক্ষেপ করলাম না। বস্তুত অজানা শক্তির বশীভূত হয়েছিলাম, তাই হয়তো কি কি দেখছে এসব মনে এলো না। বেশ কয়েকবার চারিদিকটা প্রদক্ষিণ করে ঘোড়া থেকে নামলাম প্রসূনদার সামনে। প্রসূনদা উচ্ছ্বসিত গলায় বলল, ব্রাভো! এই তো চাই, প্রথম বলেই সপাটে ছক্কা। সিনটা ছিল ঘোড়া নিয়ে দূর থেকে ছুটে এসে প্রায় 20 ফুটের মতো লাফ দিতে হবে। প্রসূনদা বলল, 20 ফুট না হলেও চলবে, 15-16 ফুট লাফালেই হবে। মোট কথা, পিছন থেকে তোমার ঘোড়ায় চড়ে লাফানোটাই ক্যামেরায় ক্যাপচার করা হবে। দেখে যেন মনে হয় হিরো ঘোড়া নিয়ে অনেকখানি লাফ দিল। তাহলে রেডি হয়ে যাও। মাঠে চুন দিয়ে 20 ফুট বরাবর দুখানা দাগ কাটা হলো। আমি আবার ঘোড়ায় চড়ে বসলাম। শরীরে মনে সেই প্রথমবারের মতো অনুভূতি হচ্ছে। কেন হচ্ছে তা বুঝে উঠতে পারছি না। ক্যামেরাম্যানরা রেডি। প্রসূনদা শট নাম্বার বলে রোলিং ক্যামেরা অ্যাকশন বলার সাথে সাথেই আমি ঘোড়ার লাগামখানা টেনে ধরলাম। তারপর সেই অজানা মায়া শক্তির বলে আমি ঘোড়া ছোটালাম প্রথম দাগটা লক্ষ্য করে।
দাগের কাছে এসে লাগামটা এমন কৌশলে ধরলাম যে আমার সাদা ধবধবে ঘোড়া দুপা সামনের দিকে তুলে শূন্যে লাফ দিল। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে সামনের দিকে চেয়ে রইলাম। কত দূর যে ঘোড়াটা লাফ দিল তা বোঝার আগেই আমার হাত ঘোড়াটিকে আপনা আপনি নিয়ন্ত্রণ করে ফেলল। মাঠে অনেকেই শুটিং দেখতে ভিড় জমিয়েছিল, প্রত্যেকেই করতালি দিয়ে উঠল। আমি ঘোড়ার পিঠে চড়েই অর্ধচন্দ্রাকারে ঘুরে দেখলাম প্রোডাকশনের সকলে মুগ্ধ হয়ে আমার দিকে তাকিয়ে আছে। দাগের দিকে চাইতে দেখি দ্বিতীয় দাগটি থেকে নিদেন পক্ষে 10 ফুট দূরত্ব পেরিয়ে গিয়েছি, অর্থাৎ প্রায় 30 ফুট ঝাঁপ দিয়ে ফেলেছি। কি করে যে সম্ভব হলো কে জানে। অত্যন্ত খুশি হয়ে প্রসুন্দা ছুটতে ছুটতে এসে আমায় জড়িয়ে ধরে বলল, সাবাস, নিখুঁত হয়েছে। যা ভেবেছিলাম তার চেয়েও 1000 গুণ ভালো। এরপর আমায় পেমেন্ট দিয়ে পরের ডেটটা ফোনে জানাবে বলে আমায় ছেড়ে দিল। আমি টাকাটা মানি ব্যাগে পুরে বাইক নিয়ে বাড়ির পথে রওনা হলাম। গাড়ি চালানোর সময় কেবলই মনে হতে লাগলো, কি হলো আমার সাথে। কিছু অস্পষ্ট আবছা টুকরো ছবি কেমন যেন আশ্চর্যভাবে মনের মধ্যে ফুটে উঠছে। হেলমেট, বাইকের চাবি, মানিব্যাগ, রুমাল সব রেখে ভালো করে হাত পা ধুলাম। ঘরের আলোটা নেভানোই ছিল, শুধু পাখাটা চালিয়ে দিলাম। ছিটকিনিটা বন্ধ করে চুপচাপ বিছানার একদিকে বালিশে হেলান দিয়ে বসে রইলাম। গড়ের মাঠে আমার সঙ্গে যা হয়েছে তা আগে কখনো হয়নি। পূর্বজন্মের স্মৃতি আমার মনে পড়ে, আমি জানি। যাই হোক, গত জন্মে আমি কি ছিলাম সে বৃত্তান্তে আর যাচ্ছি না। তবে পূর্ব স্মৃতি মনে পড়ার সময় ভেতর থেকে যেমন উপলব্ধি করি, ঠিক তেমনই অনুভূতি হতে লাগলো। চোখ দুটো বন্ধ করতেই প্রাচীনকালের এমন কিছু ছবি এবং ঘটনা মানুষ চক্ষে ভেসে উঠল যা অত্যন্ত বিস্ময়কর। এগুলোকে সুসজ্জিতভাবে রূপ দিলে যা হয় তা খানিকটা এরকম। অশ্ব থেকে নেমে মগধের বিলাসবহুল প্রমোদ গৃহের দিকে যাচ্ছি। হাতে একখানি কাঠের রত্নমঞ্জুষার মতো কিছু একটা। দূর থেকে গীতবাদ্যের ধ্বনি কর্ণকুহরে প্রবেশ করছে, যেন তালে তালে বীণা, মৃদঙ্গ আর সপ্তম্বরা বেজে চলেছে। প্রমোদ গৃহের সম্মুখে যৌবনবতী দাসীরা জলপাত্র, স্থালি, পুষ্পমালা হাতে অলিন্দে আসা যাওয়া করছে। আমি প্রমোদ গৃহের দিকে যেতে যেতেই দাসীরা স্বাগত সম্ভাষণ করল। অলিন্দ পার হয়ে প্রমোদ গৃহে প্রবেশ করতেই দেখলাম মহারাজ ভূমিমিত্র কান্ন মুগ্ধচিত্তে নর্তকীদের নৃত্য অবলোকন করছেন। সঙ্গে তার পারিষদগণ চষক হাতে আবিষ্ট হয়ে চেয়ে আছে নর্তকীদের দিকে। দুজন অতীব সুন্দরী কিঙ্করী সুমিষ্ট হেসে স্ফটিকের সুরাপাত্র থেকে পারিষদদের চষকে সুরা পরিবেশনে রত। প্রত্যেক পারিষদদের সামনে রাখা তাম্বুল করঙ্ক। প্রমোদ গৃহের ছাদ থেকে ঝোলানো রৌপ্য শৃঙ্খলে অসংখ্য দ্বীপ জ্বলছে। চারিধারে সারি সারি সুগন্ধি আলোকবর্তিকা। আধারের লেশ মাত্র নেই। আমি প্রবেশ করতেই মহারাজ বলে উঠলেন, এসো মিহির সেন, বসো, নর্তকীদের নৃত্য দেখো। বলে এক কিঙ্করীর দিকে ইশারা করতেই সে একটি আসনের পাশে সুরাপাত্র, চষক ও তাম্বুল করঙ্ক রেখে দিল। আমি বললাম, না মহারাজ, আপনারা আনন্দ করুন, আমি দুটি সংবাদ নিয়ে এসেছিলাম। সংবাদ? কি সংবাদ? মহারাজের এই প্রশ্নের পর সকলের উৎসুক দৃষ্টি আমার দিকে নিবদ্ধ। নর্তকীরাও মহারাজের ইশারায় তাদের নৃত্য স্থগিত রেখে অপেক্ষা করতে লাগলো।
এদেরই মধ্যে এক অতীব সুন্দরী নর্তকী আমার দিকে ঘন ঘন আর চোখে চেয়েছিল। তাকে আমি খুব ভালো করে চিনি। নর্তকী শ্রুতি দত্তা, আমার প্রেয়সী। মহারাজ ব্যগ্র হয়ে আবার জিজ্ঞাসা করলেন, কি সংবাদ মিহির সেন? বললাম, পাটলিপুত্রের দক্ষিণে যে সকল দস্যুরা লুণ্ঠন করছিল তাদের বন্দী করা হয়েছে। আর দ্বিতীয় সংবাদটা? আপনার কথা মতো ওই দস্যু দলের দলপতির মস্তক ছেদ করে নিয়ে এসেছি। এই বলে আমি আমার হাতের রত্নখচিত মঞ্জুষাটি মহারাজ ভূমিমিত্রের সামনে রাখলাম। তারপর সেটির উপরিভাগের আবরণী বাক্রটি খুলে ফেলতেই বেরিয়ে এলো দস্যু দলপতির বিভৎস কাটা মস্তকখানি। এই দেখে প্রমোদ গৃহের নর্তকী কিঙ্করীরা ভয়ে আর্তনাদ করে উঠল। পারিষদগণের চোখ বিস্ফারিত। মহারাজও ভাবতে পারেননি এমন দুরূহ কার্যে আমি সফল হব। মুখে গর্বের হাসি ফুটে উঠল তার। গলার স্বর সামান্য গম্ভীর করে মহারাজ বললেন, ভয় পাওয়ার কিছু নেই। যুদ্ধক্ষেত্রে এমন অনেক মস্তক ভূপতিত হয়। এরপর প্রহরীকে ডেকে বললেন, এই কে আছো? মঞ্জুষা সহ কাটা মস্তকটি নিয়ে পরিখার ওপারে গঙ্গা তটের নিকটস্থ মহাশ্মশানে যাও। সেখানকার নর কঙ্কালে স্তূপে ওটি নিক্ষেপ করে দিয়ে এসো। মহারাজ ভূমিমিত্র যে আমার প্রতি অত্যন্ত প্রীত হয়েছেন তা তার মুখ দেখেই বোঝা যায়। যাই হোক, বললাম, মহারাজ আমি এখন আসি। সে কি, এখনই চলে যাবে? দাঁড়াও, আরে দাঁড়াও দাঁড়াও, তুমি এত বড় একটা কার্য সম্পন্ন করলে, বলো তোমার কি চাই? মহারাজ যা চাইব তা দেবেন। আরে বলোই না তোমার কি অভিপ্সা, নিশ্চয়ই পূরণ করব। বেশ, এখন থাক, আমি ঠিক সময়ে আপনার কাছে আমার ইচ্ছের কথা জানাবো। বেশ, তবে তাই জানিও। আমি তাকে বিদায় সম্ভাষণ জানিয়ে প্রমোদ গৃহ থেকে নতমস্তকে বেরিয়ে এলাম। কেবল প্রস্থানের সময় একটিবার নর্তকী শ্রুতি দত্তার দিকে মুখ তুলে তাকালাম। দেখি সেও আমারই পানে চেয়ে রয়েছে, তবে তার মুখমণ্ডলে ভয়ের লেশমাত্র নেই। কেবল চোখে মুখে প্রভাসিত হচ্ছে প্রফুল্লতার ছোঁয়া। শ্রুতি দত্তার মুখের পানে চাইবার সময় আমার মনেও কেমন এক আশ্চর্য অনুভূতির সঞ্চার হয়েছিল। প্রেয়সীর কাছে নিজের বীরত্ব অজান্তেই প্রকাশ পেলে মনের গভীরে যে সুখানুভব হয় তাতে বীরত্ব যেন সার্থক হয়। যুগ যুগান্তর ধরে বীরেরা এই নিজের বীরত্বের প্রকাশ চেয়েছে প্রেয়সীর কাছে। মহাভারতে ভীম নিজের বীরত্বকে দ্রৌপদীর সামনে দেখিয়ে এই সুখী পেয়েছিল। রামায়ণে রাবণকে বধ করার পর সীতার কাছে এসে রামের মনেও কি এমন অনুভূতি হয়নি? আমি তো সামান্য মনুষ্য, এমন অনুভূতি হওয়া স্বাভাবিক। এরপর বেশ কিছুদিন কেটে গেছে। আমিও পাটলিপুত্র ছেড়ে ব্রিজি প্রদেশে কয়েকদিনের জন্য ভ্রমণে বেরোলাম। ব্রিজির রাজধানী বৈশালীতে বন্ধু অরুণ মিশ্রের গৃহ, সেখানে গিয়ে উঠলাম। গর্বের বিষয় এই যে আমার এই মিত্রটির জ্যোতিষশাস্ত্রে অগাধ পাণ্ডিত্য। বৈশালীর রাজসভাতেও তার অল্প বিস্তর যাতায়াত আছে। সদা সর্বদা কাষ্ঠাসনের উপর পুঁথিপত্র, তালপত্র, লেখনী আর মসিপত্র নিয়ে বসে আছে। রাজমহলের বহু গণ্যমান্য ব্যক্তির গণনা করেছে সে। তার গণনার প্রধান বৈশিষ্ট্য হলো এই যে প্রথমে সে জাতকের অতীত গণনা করে পুঙ্খানুপুঙ্খ বলে দেয়, তারপর বর্তমান সময়ের উপর আলোকপাত করে, একেবারে শেষে ভবিষ্যৎ বলতে শুরু করে। জ্যোতিষশাস্ত্র ঠিক না ভুল সে ব্যাপারে আমার নিজস্ব কোনো মতামত ছিল না, তবে জ্যোতিষী হিসেবে অরুণ মিশ্রের এই খ্যাতিতে আমি বড় প্রসন্ন হতাম। আমি তার গৃহে যেতেই সে সুস্মিত মুখে বলল, আরে মিহিরসেন যে, এসো এসো, আর কতকাল পরে এলে তুমি? হ্যাঁ, তাকে পুঁথিপত্র নিয়ে বসে থাকতে দেখে বললাম, গণনায় ব্যস্ত বুঝি? তা একটু ছিলাম বই কি। তাহলে তো অসময়ে এসে পড়লাম। আরে না না, বন্ধুর আবার সময় অসময় কি? হ্যাঁ,
তোমার জন্য এই অরুণ মিশ্রের দ্বার সদা সর্বদা উন্মুক্ত। অনেকখানি পথ অশ্বচালনা করে এসেছো, একটু বিশ্রাম করো। যাই, আমি তোমার কিঞ্চিৎ জলযোগের ব্যবস্থা করি। হ্যাঁ, কৌতুক ভরে বললাম, দেখেছ তো, বিবাহ না করলে এমনটাই হয়। বিবাহ করলে তোমায় এত ব্যস্ত হতে হতো না। তোমার ভারযাই অতিথি সেবার ভার নিত, আর তুমি নিশ্চিন্তে পুঁথিতে দৃষ্টি নিবদ্ধ করে বসে থাকতে। এই জন্যই বলছি, বিবাহ করো। অরুণ মিশ্র মৃদু হেসে বলল, তাহলে তো এই কার্য আমার আগে তোমার করা উচিত। হ্যাঁ, আমার চেয়ে তোমার কার্য অনেক বেশি দায়িত্বের। তুমি সরাসরি রাজকর্মে যুক্ত, পাটুলিপুত্রের দায়িত্বপূর্ণ পদে আছো। তোমার একটি ভার্যা হলে তোমার সংসারের প্রতি আকর্ষণ বাড়ত। বলতে বলতে সে অন্দর থেকে একটি খাবারের থালিতে নারিকেল, গুড় ও খোয়া ক্ষীরের তৈরি একরকম সুস্বাদু মিষ্টান্ন নিয়ে এলো। তারপর মাটির ভৃঙ্গার থেকে তাম্রপাত্রে জল ঢেলে আমার সামনে রাখল। বললাম, এ মিষ্টান্ন তুমি কি নিজে বানিয়েছ? কি যে বলো, সামান্য তণ্ডুল রন্ধনের জন্য লোক রাখতে হয়েছে, আর আমি বানাবো কিনা মিষ্টান্ন? হ্যাঁ, কথা বলতে বলতে একখানি মিষ্টান্নের স্বাদ নিয়ে বুঝলাম অত্যন্ত সুমিষ্ট এবং সুস্বাদু। সত্যি রসনা তৃপ্ত হওয়ার মতোই খাদ্য বটে। বললাম, তাহলে এই জিনিস দিল কে? যিনি দিয়েছেন তিনি বৈশালীর রাজমাতা। আমায় অত্যন্ত স্নেহ করেন বলে একদিন রেকাবিতে এইগুলি আমায় খেতে দিয়েছিলেন। আমি অত মিষ্টান্ন খেতে পারিনি, তাই একটি তাম্রকরণকে বাকি সব কটি সাজিয়ে আমার ঝুলিতে ভরে দেন। সেদিন মধ্যাহ্নভোজের পর অরুণ মিশ্রের গৃহ সংলগ্ন ছোট্ট উদ্যানটিতে দুজনে গেলাম। আকাশ মেঘলা, তবে ঝমঝম করে বর্ষণের সম্ভাবনা নেই। উদ্যানের তরু ছায়ার তলে বসে গল্প করতে করতে বললাম, অরুণ মিশ্র, সত্যি করে বলো তো, তুমি কি বিবাহ করতে চাও না? অরুণ মিশ্র হেসে বলল, সত্যি কথাই যখন জানতে চাইছো তবে বলি, বৈশালী রাজমাতার কথা তো শুনলে। ওনার কাছে আমার বহুদিন ধরেই যাতায়াত। বলতে পারো কিসের টানে? কিসের টানে? আমি তোমার বন্ধু, বন্ধুর কাছে কিছু গোপন করো না। রাজমাতার পরিচারিকা গোপার টানে। গোপাকে রাজমাতার সঙ্গীও বলতে পারো। উনি নিজের কন্যার স্নেহে তাকে ভালোবাসেন। অরুণ মিশ্র জ্যোতিষী, গ্রহ নক্ষত্র আর হস্তরেখা নিয়ে তার দিবারাত্র অধ্যয়ন। যার সম্মুখে জ্যোতিষশাস্ত্রের পুঁথি আর ভবিতব্য জিজ্ঞাসুর হাত, সে কিনা শাস্ত্র ছেড়ে প্রেমে পড়েছে। মনে মনে ভাবছিলাম, গোপার মধ্যে সত্যিই মায়াবী শক্তি রয়েছে, না হলে নিরস পুঁথিপ্রিয় গ্রহ নক্ষত্রের জ্ঞান ভাণ্ডারকে এইভাবে প্রণয় সাগরে ফেলতে পারে না। এই মায়াবতীকে চোখের দেখা না দেখে মনে শান্তি নেই। বললাম, তুমি বুঝি গোপাকে পছন্দ করো? আমি যদি অন্তর থেকে কাউকে ভালোবেসে থাকি তবে সে গোপা। গোপা কি জানে তুমি তার প্রতি অনুরক্ত? গোপার মুখ থেকেই শুনো। কিভাবে? আমি তো তাকে চিনি না। আজ আমার সঙ্গে এক জায়গায় যাবে। কোথায়? বেশি দূরে নয়, নিকটে একটি বৌদ্ধ মঠ আছে। তার পাশ দিয়ে পথ গিয়ে সেটা সোজা মিশেছে বৈশালীর রাজপথে। গোপা প্রতিদিন সায়ান্নে মাঠে উপাসনা করতে আসে। উপাসনা শেষ হলে পুনরায় সেখান দিয়ে রাজপ্রাসাদে ফিরে যায়। মাঝে মাঝে আমি তার সাথে নিভৃতে সাক্ষাৎ করি। আর তুমি আজ আমার সাথে চলো, তোমার সাথে গোপার পরিচয় হয়ে যাবে। আমি উৎসাহ ভরে বললাম, নিশ্চয়ই যাব। সেদিন সন্ধ্যা ঘনিয়ে আসার পূর্বেই বৌদ্ধ মঠের কাছে দুজনে পৌঁছলাম। মঠ থেকে অনতি দূরে একটি গাছপালা ঘেরা পরিত্যক্ত উদ্যানে অরুণ মিশ্র আমায় এনে বলল, এখানে একটু অপেক্ষা করো, উপাসনা শেষ হলে পরে গোপা এ পথ ধরেই প্রাসাদে যাবে। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর দেখলাম এক রমণী নতমস্তকে এ পথেই আসছে। বলল, এই ওই তো এসে পড়েছে। পথে জনপ্রাণী তেমন নেই। মনে মনে ভাবলাম, এই নির্জন পথে একাকী নারী এভাবে প্রতিদিন যাতায়াত করে। দিনের বেলা হলে তাও ঠিক ছিল, কিন্তু সূর্যাস্তের পর একা নারীর এভাবে পথে বেরোনোয় বিপদের আশঙ্কাও তো থাকে। গোপা এদিকে এলে উৎকণ্ঠিত স্বরে অরুণ মিশ্র বলল, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। দেখলাম গোপা অতিশয় স্নিগ্ধ রূপসী,
সাজসজ্জার বাহুল্য নেই। সে বলল, মোটে আর আশা হবে না, রাজমাতা নিষেধ করেছেন। শুনে অরুণ মিশ্রের মুখখানা কেমন পাংশু বর্ণ হয়ে গেল। বলল, কেন গোপা? একা একা সন্ধ্যায় এভাবে মঠে আসতে দিতে চাইছেন না রাজমাতা। বলেছেন যদি যেতেই হয় তবে যেন দুজন প্রহরীর সাথে আসি। বুঝতেই তো পারছো। আমি নীরব হয়ে দাঁড়িয়ে আছি দেখে অরুণ মিশ্র তাকে বলল, এসো একজনের সাথে পরিচয় করিয়ে দিই। ও হলো মিহির সেন, আমার ঘনিষ্ঠ বন্ধু, পাটলিপুত্র থেকে এসেছে। তারপর আমার দিকে চেয়ে বলল, আর এই হলো গোপা। সত্যি সন্ধ্যায় একা এভাবে নির্জন পথে যাতায়াত করা বিপদের, বিশেষ করে নারীদের তো বটেই। রাজমাতা ঠিকই বলেছেন। উপায় কি বলুন? ওনার সাথে দেখা করতে এটুকু ঝুঁকি নিতেই হয়। হঠাৎ কথা বলতে বলতে দেখি টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল। কয়েক মুহূর্তের মধ্যে আকাশ ছাপিয়ে ঝমঝম করে শ্রাবণের বাড়িধারা নেমে এলো। অগত্যা আমরা তিন মূর্তি একটি বিশাল বটবৃক্ষের নিচে গিয়ে আশ্রয় নিলাম। আমি কি যেন ভেবে বললাম, আচ্ছা অরুণ মিশ্র, তোমায় তো বৈশালীর রাজমাতা স্নেহ করেন, তার অনুমতি নিয়ে তুমিই গোপার দায়িত্ব নিতে পারো। আপনার বন্ধু মুখ ফুটে কথা বলতে পারবে না। আচ্ছা আপনি বলুন তো, আমি একজন কুমারী হয়ে কখনো নিজের মুখে রাজমাতাকে কিছু বলতে পারি? ঠিকই তো। তারপর অরুণ মিশ্রকে বললাম, সাহস সঞ্চয় করে তুমি তাকে অনুরোধ করো, বলো গোপাকে তুমি বিবাহ করতে চাও, বলেই দেখো না। গোপা হেসে বলল, আমার তো মনে হয় না উনি মুখ ফুটে কিছু বলতে পারবেন। আপনার বন্ধুটি ভীষণ লাজুক। তা ঠিক। অরুণ মিশ্র সব কথা শুনে মাথা নিচু করে আমায় বলল, তুমি তো জানো আমার কেউ নেই। গতকাল পূর্বে মাতা পিতা গত হয়েছেন, ভ্রাতারা অহিচ্ছত্রে থাকেন, তারা আমার খোঁজ খবরও রাখেন না। আমি বলি কি, তুমি তো আমার আপনজনেরই মতো, তুমি যদি আমার হয়ে রাজমাতাকে বলো। তোমার অভিভাবক কে গোপা? রাজমাতাই আমার অভিভাবক। আসলে আমাকে বৌদ্ধ সন্ন্যাসীর দল বৈশালীর গোসিংগোশাল অরণ্য থেকে কুড়িয়ে পেয়েছিলেন। সে সময় রাজমাতা বৌদ্ধ মঠে যেতেন। মঠের উপাচার্যের কাছ থেকে তিনি আমায় চেয়ে নেন। তারপর থেকে আমার মাতা পিতা সবই তিনি। আমায় কখনো তিনি পরিচারিকা রূপে দেখেননি, বরং কন্যার মতো আগলে রেখেছেন। ঠিক আছে, অরুণ মিশ্রের সাথে আমি যাব। তোমাদের চার হস্ত এক করে দেওয়ার যথাসম্ভব চেষ্টা করব। বৃষ্টির ধারা পল্লবের আবরণের উন্মুক্ত স্থল থেকে অবিরাম ফোঁটা ফোঁটা ঝরে পড়ছে। সেই সঙ্গে শ্রাবণের বর্ষামুখর সন্ধ্যায় বৃষ্টির সূক্ষ্ম পর্দা ভেদ করে অরুণ মিশ্রের মুখে মিলনানন্দের অভিব্যক্তি ফুটে উঠেছে। সহসা বিদ্যুতের ঝলকানিতে দেখলাম গোপার সিক্ত কেশগুচ্ছের এক ফালি কপালে এসে পড়েছে। তা থেকে শিশির কণার মতো জলবিন্দু ঝরছে। বস্তুত এই দৃশ্য অরুণ মিশ্রেরও দৃষ্টিগোচর হল। সেও মহাবিষ্টের মতো যেন সেদিকেই চেয়েছিল। বৃষ্টি থামার উপক্রম হতেই অরুণ মিশ্রকে বললাম, আজ গোপাকে প্রাসাদ পর্যন্ত এগিয়ে দেওয়া যাক। দেখো সবে বৃষ্টি হয়েছে, পথঘাট নির্জন, এই সময় ওকে একা ছাড়া ঠিক হবে না। তাছাড়া এই পথে যখন এসেই পড়েছি, তখন প্রাসাদে গিয়ে রাজমাতাকে তোমাদের বিবাহের প্রস্তাবটি দিয়েই দেখি। অরুণ মিশ্র অপ্রতিভ হয়ে আমার দিকে চেয়ে রইল। তার মুখ দেখেই মনের উত্তেজনা টের পেলাম। গোপা বলল, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আর বিলম্ব করা ঠিক হবে না। বেশ, তাই চলো। বৃষ্টির ঘ্রাণে নৈসর্গিক আকর্ষণ আছে, তা সমগ্র জীবকুলের কাছে পরম উপাদেয়। ঈষৎ কর্দমাক্ত পিছল পথ, বৃষ্টি ভেজা কল্পকুহকময় পরিবেশে চলতে চলতে মনে হচ্ছিল, কে জানে পাটলিপুত্রে বর্ষা নেমেছে কি। যদি নামে তবে আমি নিশ্চিত এই বর্ষায় বাতায়ন প্রান্তে বসে শ্রুতিদত্তা আমারই কথা ভাবছে।
বৈশালীর রাজপ্রাসাদে পৌঁছতে বেশি সময় লাগলো না। প্রাসাদদ্বারের সম্মুখে প্রধান তোরণ, তারই প্রতিহার ভূমিতে বল্লম হস্তে দুইজন দ্বাররক্ষক অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছিল। রাজপুরীর বহু শাখা প্রশাখা, তার প্রতিটি শাখার অলিন্দে দীপবর্তিকা জ্বলছে। রাজপুরীর প্রতিটি কক্ষের গবাক্ষ থেকেও আলোক রশ্মি প্রতিফলিত হচ্ছে। আমাকে দেখে দ্বাররক্ষীর একজন গোপাকে জিজ্ঞেস করল, আপনাকে আর জ্যোতিষ আচার্যকে তো চিনি, কিন্তু উনি কে? উনি জ্যোতিষাচার্য মহাশয়ের বন্ধু, রাজমাতার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। অরুণ মিশ্রের রাজপ্রাসাদে বেশ পরিচিতি, তবুও আজ যেন সে বড় ম্রিয়মাণ হয়েছিল। দ্বাররক্ষীরা বল্লম যুগল সরাতে আমরা রাজপুরীর ভেতর প্রবেশ করলাম। রাজমাতার কক্ষে গোপা অনুমতি নিয়ে প্রবেশ করল। শুনতে পেলাম রাজমাতা তাকে বলছেন, গোপা, তুই বুঝি মঠ থেকে ফেরার পথে বৃষ্টিতে ভিজে গিয়েছিস? হ্যাঁ। যা, ভেজা বস্ত্রে আর দাঁড়িয়ে থাকিস না, পোশাকটা বদলে আয়। রাজমাতা, অরুণ মিশ্র মহাশয় এক বন্ধুর সাথে এসেছেন, উনি আমায় পৌঁছে দিলেন। ওনারা আপনার সাথে দেখা করতে চান। তাই নাকি? ওদের ভেতরে আসতে বল। গোপা বেরিয়ে এসে ইশারায় আমাদের ভেতরে যেতে বলল। অরুণ মিশ্র ঢুকতেই রাজমাতা হাসি মুখে বললেন, তোমরাও তো দেখছি বর্ষায় ভিজে গেছো। সামান্য। আপনি ভালো আছেন তো? তা আছি বই কি। উনি তোমার বন্ধু? হ্যাঁ, ও মিহির সেন, পাটুলিপুত্রী নিবাস, কয়েকদিনের জন্য এখানে এসেছে। আমি শিষ্টাচার হেতু করজোরে তাকে প্রণাম জানিয়ে বললাম, আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল, সেই জন্যই এখানে আসা। বলুন। অরুণ মিশ্র আমার ঘনিষ্ঠ বন্ধু। আপনি হয়তো জানেন এখানে ওর আত্মীয় স্বজন কেউ থাকে না, তাই ওর হয়ে আপনার নিকট একটি প্রার্থনা আছে আমার। কি? রাজমাতা, আপনার কন্যা সমা গোপাকে আমার বন্ধুটি ভালোবাসে। গোপাকে সে বিবাহ করতে ইচ্ছুক। তাছাড়া আপনি তো অরুণ মিশ্রকে ভালো করে চেনেন, আপনার কাছে পাত্রের গুণাগুণ বলা নিষ্প্রয়োজন। যদি অনুমতি দিতেন তবে ওদের শুভ পরিণয় সম্পন্ন হতো। রাজমাতা একটু বিস্মিত হয়ে বললেন, তাই নাকি? এ কথা তো আমায় আগে কেউ জানায়নি। দুজনেই সংকোচ বোধ করছিল রাজমাতা। অগত্যা আমাকেই জানাতে হলো। আপনি যদি রাজি থাকেন তাহলে এই জ্যোতিষীর একটা গতি হয়। রাজমাতা হাসতে হাসতে বললেন, অরুণ মিশ্র সত্যি বড় লাজুক। বেশ, আমি রাজি। ভালো যখন বাসে তখন বিবাহে বাধা কিসের? তাছাড়া অরুণ মিশ্র আমার গোপাকে সুখী রাখবে, এই বিশ্বাস আমার আছে। আপনাকে অশেষ ধন্যবাদ। গোপা তখনও ভেজা বস্ত্রে লজ্জাবনত হয়ে দাঁড়িয়েছিল, তাই দেখে রাজমাতা বললেন, তুই এখনো দাঁড়িয়ে আছিস? ঠান্ডা লেগে যাবে তো। অরুণ মিশ্রের বিবাহের দিনক্ষণ স্থির করে তার গৃহে ফিরতে রাত্রি হয়ে গেল। বৈশালীর রাজমাতা আমাদের অতি যত্নে রাত্রে ভোজন সম্পন্ন করিয়ে তবে ছাড়লেন। গৃহে ফিরে শয্যায় যাওয়ার আগে অরুণ মিশ্র বলল, তুমি আমার যে উপকার করলে তা কোনোদিনও ভুলবো না। আচ্ছা, তোমার সেই প্রণয়িনী শ্রুতি দত্তার কি সংবাদ? বললাম, তোমার মনে আছে? কি যে বলো, এ তো তোমার ভালোবাসার কথা, আমি ভুলি কেমন করে? হ্যাঁ, শ্রুতি দত্তা আমার প্রণয়িনী, এ কথা যেমন সত্য তেমনি এও সত্য তার পায়ে লোহার শৃঙ্খলের মতো জড়ানো নর্তকীর বেড়ি। এ শৃঙ্খল কেটে বেরোনো তার পক্ষে সহজ নয়। প্রথম যেদিন শ্রুতি দত্তাকে দেখি সেদিন ছিল বসন্ত উৎসব। পাটলিপুত্রের নগর উদ্যানে যুবক যুবতীরা নতুন ফাগের ছোঁয়ায় চঞ্চল। পৈষ্ঠী আর মাধ্যি পান করে অনেকেই নেশাতুর। কেউর কিঙ্কিনি আর নূপুরের রিনিঝিনি ঝংকার তুলে লাস্যময়ীরা নিজেদের মধ্যে হরি খেলায় মগ্ন। আমার ঘোড়াটিকে গাছের গোড়ায় বিঁধে বিথিপথ ধরে আমি একা ঘুরতে ঘুরতে রসোন্মত্ত নটনটীদের আনন্দ উল্লাস দেখছিলাম। বসন্তের মৃদুমন্দ বাতাসে তাদের রক্তিম নীলাভ হরিদ্রাভ বর্ণে
বেশ লাগছিল। পথের এক প্রান্তে দেখি এক অপরূপা রমণী গালে হরিদ্রাভ আবিরের ছোঁয়া লাগিয়ে কদম গাছের তলায় বসে আছে। অধরের প্রান্তে তার হাসির ঝিলিক। সেই আমার প্রথম দেখা শ্রুতি দত্তাকে। এরপর একদিন গোপনে আমাদের আলাপ হয়। আমার পরিচিত এক নর্তক ছিল, নাম পরাশর, সেই আমার সাথে তার পরিচয় করিয়ে দেয়। শ্রুতি দত্তা প্রথমবার আমায় হেসে কৌতুক করে বলেছিল, আমায় ঘোড়ায় চড়া শেখাবেন? বলেছিলাম, হে আর এমন কি? কেন? ঘোড়ায় চড়া বুঝি সহজ কাজ? কঠিনও নয়, কয়েকদিন অভ্যেস করলে আপনিও শিখে যাবেন। সত্যি শেখাবেন নাকি? কিন্তু শিখে কি হবে? আমি তো আর যুদ্ধে যাব না। তাছাড়া গুরু দক্ষিণায় বা কি দেব বলুন? মনে মনে ভেবেছিলাম, শ্রুতি দত্তা কেবল নিজেকে আমায় সঁপে দিক, আর কিচ্ছু চাই না। এরপর কতবার যে দুজনে গোপনে সাক্ষাৎ করেছি তার হিসেব নেই। মধ্যরাত্রে চুপিসারে দুজনে নদীর তীরে বেড়াতে গিয়েছি। চন্দ্রালোকে তার ওই রূপলাবণ্য দেখে মোহিত হয়ে তাকিয়ে থেকেছি তার মৃগনয়না আখির দিকে। প্রণয়ের জোয়ার বয়ে গিয়েছে দুজনের হৃদয় সমুদ্রে। আমার প্রশস্ত বক্ষে মাথা রেখে শ্রুতি দত্তা বলেছিল, আচ্ছা, তোমার আমার এই ভালোবাসা কখনো কি পূর্ণতা পাবে? কেন পাবে না? আমি যে নর্তকী, রাজভোগ্যা, আমার দেহের ওপর শুধু রাজার অধিকার। বিশ্বাস করো, শয্যায় যখন মহারাজ আমার তার ঘৃণ্য হস্তে জড়িয়ে ধরে, তখন নীরবে আমি অশ্রু বিসর্জন করি, শুধু তোমার জন্য। আমি তার মুখখানি তুলে বলি, ও কথা আমায় বলো না শ্রুতি, আমার বড় কষ্ট হয়। তবে জানো, মহারাজ আমার শরীর ছুঁতে পারলেও মন ছুঁতে পারবেন না। এই মনে যে তোমার বাস প্রিয়। আমি শ্রুতিকে আঁকড়ে ধরে বলি, তোমায় একদিন এই শিকল কেটে বের করে আমি নিয়ে যাবই যাব, কথা দিলাম। এসবই অরুণ মিশ্রকে গল্পের ছলে বলেছিলাম। সে আমার ভালোবাসার কথা শুনে বলেছিল, তোমার হাতখানা একবার আমায় দেখিও তো। তেমন হলে তোমার জন্মের দিনক্ষণ আর সময়টা বলো, আমি কুষ্টি করে রাখবো। আমি এসবে তেমন গুরুত্ব না দিয়ে বলেছিলাম, ওসব পরে হবে। ভাগ্য কি আর হাতে থাকে? থাকে মনুষ্যের কর্মে। অরুণ মিশ্র কোনোদিনই আমার সাথে তর্ক করেনি, বলেছিল, সে তো ঠিকই, তোমার যবে মনে হয় দেখিও। আমার যেটুকু বিদ্যে তা দিয়ে তোমার ভাগ্য গণনা করে দেব। কোনোদিনই নিজের হাতখানা অরুণ মিশ্রকে দেখায়নি। এখন হঠাৎ কি মনে হতে তাকে বললাম, আচ্ছা, তুমি তো জ্যোতিষী, মনে আছে একদিন আমার হাতখানা দেখবে বলেছিলে? আজ কেন জানি না তোমায় দিয়ে একবার ভাগ্য গণনা করে দেখাতে ইচ্ছে করছে। দেখো তো দেখি। অত্যন্ত উৎসাহ পেয়ে অরুণ মিশ্র বলল, বেশ তো, দাঁড়াও, আমি পিলসুজ আর প্রদীপখানা নিয়ে আসি। এই বলে সে প্রদীপখানা আলতো করে এনে কাষ্ঠাসনের কাছে রাখল। তারপর একটি তালপত্র, পালক আর মসিপত্র নিয়ে বসে আমায় কাছে ডেকে বলল, আচ্ছা, তোমার জন্মের দিন, ক্ষণ, তিথি কিছু জানা আছে? দিন জানা আছে, তবে সঠিক ক্ষণ জানা নেই। ক্ষণ ছাড়া হবে না বুঝি? হবে হবে, দিন হলেই আপাতত হবে। ক্ষণ জানা থাকলে একটু সুবিধা হতো আর কি। ছাড়ো, তুমি তোমার দুই হস্ত প্রশস্ত করে এই কাষ্ঠাসনের উপর রাখো দেখি। অরুণ মিশ্রের কথা মতো আমি তাই করলাম। অতি মনোযোগ সহকারে সে হাতের প্রতিটা সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখা অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করল। কখনো তার মুখে প্রসন্নতার ছায়া পরিলক্ষিত হল, আবার কখনো ভ্রুযুগল ঈষৎ কুঞ্চিত হল। এরপর এক মনে তালপত্রে আঁকিবুকি কাটতে কাটতে বিড়বিড় করে বলতে লাগলো, শতভিষা নক্ষত্র, জমি অশ্ব, অধিপতি শনি, কুম্ভ রাশি, রাক্ষসগণ।
তারপর অনেকক্ষণ ধরে গ্রহ নক্ষত্র গণনা করে বলল, খুব ভুল যদি না করে থাকি তবে দিন কয়েক পূর্বেই তোমার দ্বারা মনুষ্য হত্যা হয়েছে। মনে পড়ে গেল দস্যু দলপতি হত্যার ঘটনাখানি। বললাম, তা হয়েছে, তাও রাজ্যবাসীর হিত সাধনের জন্য ও কাজ আমায় করতে হয়েছে। এ বৃত্তান্ত তুমি আমায় আগে বলনি, অথচ তোমার হস্তরেখা ইঙ্গিত দিয়ে দিল। যাই হোক, এটুকু বলে রাখি, তুমি শতভিষা নক্ষত্রের জাতক বলি এত স্থির ও দৃঢ় প্রতিজ্ঞ। যাকে ভালোবাসবে মন প্রাণ ঢেলে ভালোবাসবে, কিন্তু প্রেম ভালোবাসাকে কেন্দ্র করে তোমার জীবনে চরম বিপদ আসতে চলেছে, এমনকি মৃত্যুর গভীর খাতের মুখোমুখি পর্যন্ত হতে পারো। গ্রহ নক্ষত্রের অবস্থান কিন্তু তাই বলছে। তার মানে আমার আয়ু কি ফুরিয়ে আসছে? সত্যি করে বলো অরুণ মিশ্র। দেখো, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, সব ঈশ্বরের হাতে। তবে এটুকু বলতে পারি, তোমার আয়ু রেখায় একটা বিঘ্ন যোগ আছে। জীবন মরণের মুখোমুখি হবে তুমি। বললাম, প্রতিকার কিছু আছে? না, ঈশ্বরের লেখনের উপর মনুষ্যের প্রতিকারে আমি বিশ্বাস করি না। যা হবার তা হবে, ভয় নেই। বিপদে মন প্রাণ দিয়ে ঈশ্বরকে স্মরণ করো, সব ঠিক হয়ে যাবে। সেদিন অরুণ মিশ্রের কথাগুলো শোনার পর মধ্যরাত্রি পর্যন্ত একা জেগে রইলাম। অরুণ মিশ্র পাশে গভীর নিদ্রায় আচ্ছন্ন। আমি ভাবতে লাগলাম, কি এমন বিপদ অপেক্ষা করছে আমার জন্য। এক সময় মনে হলো, আমার কাজে তো শত সহস্র বিপদের ঝুঁকি থাকে। যুদ্ধের সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয় প্রতিনিয়ত। নির্ভীক চিত্তে বীরের মতো ঝাঁপ দিতে হয় বিপদসংকুল রণক্ষেত্রে। হয় নিজের প্রাণ, না হয় শত্রুপক্ষের প্রাণ। জীবনকে বাজি রেখে অশ্বে আরোহণ করে অস্ত্র চালনা করি। এত কিছু সত্ত্বেও মনে ভয় অনুভূত হয় না। এর চেয়েও বিপদ আর কি বা হতে পারে। এসব ভাবতে ভাবতে ভোরের দিকটা তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। অরুণ মিশ্রের বিবাহের দিন পর্যন্ত আমি বৈশালীতে রয়ে গেলাম। দিনের দিন রাজমাতার তত্ত্বাবধানে গোপার সাথে তার বিবাহ সম্পন্ন হল। বিবাহের দিন চারেক পর নবদম্পতিকে শুভকামনা জানিয়ে অরুণ মিশ্রকে বললাম, অনেকদিন হয়ে গেল বৈশালীতে রইলাম, এবার ফিরতে হবে বন্ধু। বেশ, আমার সাথে একবার এসো, তোমায় একটি উপহার দিই। এই বলে সে তার গৃহের ছাদে নিয়ে এলো। একটি খোপ করা বেশ কয়েকটি পিঞ্জরে বিভিন্ন রকমের কপোত কপতি সে পুষেছিল। এই শখ তার বহুদিনের। কপোতগুলির কোনোটি সাদা, কোনোটি ঈষৎ বাদামি বর্ণের, কোনোটি আবার ধূম্র বর্ণের। প্রায় প্রতিদিন প্রত্যুষে সে কপোতগুলিকে খোলা আকাশে উড়তে দিত। এদেরই মধ্যে শ্বেতশুভ্র একটি কপোতকে পিঞ্জরের খোপ থেকে বের করে একটা বেতের ছোট্ট পিঞ্জরে ভরল সে। তারপর বেতের পিঞ্জরটি আমায় দিয়ে বলল, এই পায়রাটি তোমায় দিলাম। এর মতো অদ্ভুত জিনিস খুব কমই আছে। কেন বলো তো? এই পায়রাটি ভীষণ পোষ্য। একে যত্ন করে রেখো, সময় মতো খেতে দিও। নিয়ম করে পরিচর্যা করলে দেখবে এই পাখি তোমার ভীষণ কাজে আসবে। বেশি দিন লাগবে না পোষ মানাতে। পোষ মেনে গেলে এর পায়ে পত্র বেঁধে ওর চেনা দিশায় পাঠালে ঠিক পৌঁছে দেবে। আচ্ছা, তুমি তো ঘোড়ায় চড়ে ফিরবে, একটু সামলে নিয়ে যেও। ও নিয়ে চিন্তা করো না, নির্বিঘ্নে ফিরব। যাই হোক, তোমরা সুখে শান্তিতে থেকো। বিদায়কালে গোপা গৃহের অঙ্গনে এসে বিদায় সম্ভাষণ জানিয়ে বলল, আপনি আমাদের যে উপকার করলেন তা আমরা কোনোদিন ভুলব না। আপনার কোনো উপকারে যদি কখনো আসতে পারি তবে নিজেদের ধন্য মনে করব। বললাম, উপকার নয় গোপা, বন্ধুর প্রতি বন্ধুর কর্তব্য। এবার তবে যাই? যাই বলতে নেই, বলুন আসি। আচ্ছা বেশ, আসি তবে। পাটলিপুত্রে পৌঁছতেই যা শুনলাম তাতে মনের সমস্ত শান্তি এক লহমায় মিলিয়ে গেল। ব্রিজি রাজ্যের সাথে মগধের শত্রুতাময় পরিস্থিতি তৈরি হতে চলেছে। ব্রিজি প্রজাতান্ত্রিক রাজ্য, লিচ্ছবি রাজবংশ থাকলেও রাজতান্ত্রিক নিয়মকানুন সেখানে নেই বললেই চলে।
মহারাজ ভূমিমিত্র কান্ন তার ব্রাহ্মণ্য রাজবংশের বিস্তার ঘটাবার জন্য ব্রিজির সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায়, তবে সরাসরি আক্রমণ করার সাহস তার নেই। ব্রিজির সামরিক বাহিনী যথেষ্ট শক্তিশালী, তাই যুদ্ধে অবতীর্ণ হতে হলে অন্যান্য রাজ্যের সাহায্য প্রয়োজন। এই অবস্থায় কেবল অরুণ মিশ্র আর গোপার কথা ছাড়া আর কারো কথা মনে পড়ল না আমার। এসব নিয়ে আমি চিন্তিত। এমন সময় মহারাজ রাজপ্রাসাদে ডেকে পাঠালেন। যথারীতি রাজসভায় গিয়ে পৌঁছতে মহারাজ ভূমিমিত্র বললেন, আরে মিহির সেন যে, কোথায় ছিলে এতদিন? পরিস্থিতির চাপে সত্য গোপন করে বললাম, পাটলিপুত্রেই ছিলাম। আসলে শরীরটা তেমন ভালো ছিল না, তাই কারো সঙ্গে দেখা সাক্ষাৎ করিনি। সে কি, শরীর অসুস্থ তোমার? তা বৈদ্য দেখিয়েছ? না, তেমন গুরুতর কিছু হয়নি। যাই হোক, এখন সুস্থ আছো তো? হ্যাঁ, তা আছি। বাহ, তা যে কারণে তোমায় ডেকেছিলাম, আমি ভেবেছি অশ্বারোহী সৈন্যদলের সেনাধ্যক্ষ রূপে তোমায় নিযুক্ত করব। তুমি হয়তো জানো, আগে দায়িত্ব সেনাপতি ভদ্রকের উপর ছিল, কিন্তু এখন সে দায়িত্ব তোমায় অর্পণ করতে চাই। ভদ্রক অন্য দায়িত্বে থাকবে। অশ্বারোহী দলের সেনাধ্যক্ষ হওয়া আমার স্বপ্ন ছিল। সেটা যে এমনভাবে সার্থক হবে সেটা ভাবিনি। রাজপ্রাসাদ থেকে বেরোনোর সময় নর্তক পরাশরের সঙ্গে দেখা হয়ে গেল। বললাম, পরাশর, যদি সম্ভব হয় শ্রুতি দত্তাকে রাত্রে আমার সাথে দেখা করতে বলবে। কোথায়? মধ্যরাত্রে আমি রাজমন্দুরায় থাকব। জানোই তো, ওখানে এখন রাত্রে কেউ পাহারায় থাকে না। শ্রুতি দত্তা এলে মন্দুরা থেকে ঘোড়া নিয়ে একসাথে সোজা নদীর পাড়ে চলে যাব। আজ আবার রাত্রে চুপি চুপি প্রেম করবে নাকি? বোঝই তো, কতদিন ওকে দেখিনি। আচ্ছা বলবো, তবে সাবধানে যেও কিন্তু। এই বলে সে নৃত্যশালার দিকে চলে গেল। সে রাত্রে সময় মতো রাজমন্দুরায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। মন্দুরাটি প্রাসাদের প্রমোদ গৃহ থেকে বেশি দূরে নয়। এখান থেকে প্রাসাদ প্রাচীর পার করলেই একটি নুড়ি কঙ্করময় পথ সোজা নদীর তীরে গিয়ে মেশে। প্রাসাদ প্রাচীরের দ্বারে যে প্রহরী পাহারা দিত সে পরাশরের পরিচিত। লোকটির তেমন কোনো দোষ নেই, কেবল সুরাপানে বড়ই আসক্তি। পরাশর সময় মতো তার হাতে সুরাপাত্র আর চষক দিয়ে এসেছে। যতবারই আমি শ্রুতি দত্তার সাথে বেরিয়েছি, ততবারই আমায় পরাশরকে দিয়ে এই অভিনব পন্থা অবলম্বন করাতে হয়েছে। সে নেশায় আচ্ছন্ন হয়ে দ্বারের এক প্রান্তে পড়ে থাকত, আর আমি চুপিসারে শ্রুতি দত্তার সাথে ঘোড়া নিয়ে বেরিয়ে পড়তাম। ফিরতাম ভোরের আলো ফোটার আগেই। তখনও দেখতাম দ্বাররক্ষী গভীর নেশাতুর নিদ্রায় মগ্ন। এই পন্থা ছাড়া উপায় নেই, জানি। আর কিছুক্ষণের মধ্যেই দ্বাররক্ষীর নেশা হবে, কেবল শ্রুতি দত্তার আসার অপেক্ষা। রাজমন্দুরায় অশ্বগুলি ঝিমিয়ে পড়েছে। কেবল আমার অশ্বটি তার প্রভুর আজ্ঞা পালনের অপেক্ষায় সজাগ হয়ে দাঁড়িয়েছিল। রাত্রি দ্বিপ্রহর অতিক্রান্ত। সামান্য দূরে একটি শমীবৃক্ষের অন্তরাল থেকে দ্বাররক্ষীর দিকে নজর রাখতে দেখলাম। সে চষক হাতে নেশায় আচ্ছন্ন হয়ে দ্বারের এক পাশে লুটিয়ে পড়েছে। সেদিকে তাকিয়ে আছি, ঠিক এই সময় আমার ঘাড়ের কাছে কার যেন নিঃশ্বাস পেলাম। সহসা চমকে উঠে তাকিয়ে দেখি শ্রুতি দত্তা। আমাকে চমকে উঠতে দেখে ভ্রুযুগল তুলে ঠোঁটের কোণে মৃদু হাসির ঝিলিক দিয়ে বলল, ভয় পেলে নাকি? তা একটু পেয়েছি বই কি। যাক, তুমি এসে পড়েছ, এবার চলো। দ্বাররক্ষী এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। এই বলে আমার অশ্বের ডাস খুলে তাকে নিয়ে শ্রুতি দত্তার সাথে মন্থর গতিতে দ্বার অতিক্রম করে গেলাম। তারপর কিছু দূর গিয়ে শ্রুতি দত্তাকে অশ্বপৃষ্ঠে চড়িয়ে দিয়ে নিজেও চড়ে বসলাম। রাসখানা টেনে ধরতেই
নিস্তব্ধ কালো রাত্রির নীরবতা ভেঙে অশ্বক্ষুরের টকবক শব্দ চারিপাশে অনুরণিত হয়ে উঠল। যদিও স্থানটি রাজপ্রাসাদ থেকে অনেকক্ষণ দূরে, আর এদিকে লোকবসতিও তেমন নেই, ফলে অশ্বক্ষুরের ওই শব্দে ভয়ের কোনরূপ আশঙ্কা থাকত না। নদীর পাড়ে গিয়ে শ্রুতি দত্তা আমার দিকে ফিরে বলল, তা এতদিন ছিলে কোথায়? তোমায় ভুলে যাওয়ার সুযোগ পাইনি। গিয়েছিলাম বৈশালীতে, আমার এক পরম বন্ধুর গৃহে। তা বলে এতদিন? এতদিন থাকার কারণ ছিল শ্রুতি, আসলে বন্ধুটির বিবাহ পর্যন্ত অপেক্ষা করতেই হলো। আমারই মতো সে একজনকে ভালোবেসেছিল। তবে শোনো, এই বলে তাকে অরুণ মিশ্র আর গোপার প্রেমের কথা বললাম। এও বললাম কেমনভাবে আমি মধ্যস্থতা করে রাজমাতার কাছে তাদের বিবাহের প্রস্তাব দিলাম। ওদের ভালোবাসার কথা শুনতে শুনতে শ্রুতি আমার কাঁধে মাথা রেখে নদীর কালো জলের দিকে তাকিয়েছিল। একবার চোখ তুলে আমার দিকে চেয়ে বলল, এই আমাদের ভালোবাসা এমন পরিণতি পাবে না বলো? কেন পাবে না শ্রুতি? তুমি জানো মহারাজ আমায় অশ্বারোহী দলের সেনাধ্যক্ষের পদে নিয়োগ করেছেন। শ্রুতি দত্তা ম্লান হেসে বলল, তাতে কি? মহারাজ আমায় পছন্দ করেন। আমি গিয়ে তাকে আমাদের সম্পর্কের কথা জানাবো, তিনি নিশ্চয়ই মেনে নেবেন। তুমি কি ভাবছো? তুমি তোমার ভালোবাসার কথা বলবে আর মহারাজ অমনি আমায় তোমার হাতে তুলে দেবেন? এত বোকা তুমি? দেবেন না? না গো না, আমি আমি নামেই নর্তকী, আসলে মহারাজের ভোগের বস্তু, কামনার পুতুল। পাটলিপুত্রা কখনো এমনটা হয়নি, আর তিনি তার কামনার পুতুলকে তোমার হাতে তুলে দেবেন না কখনো। শ্রুতি দত্তার এই কথায় মনটা অস্থির হয়ে উঠল। সে আমার মনের অবস্থা বুঝে বলল, আচ্ছা এসব বাদ দাও, যা হবে দেখা যাবে। মাথার উপর ঈশ্বর রয়েছেন, তিনি যা চাইবেন তাই করবেন। এই শোনো, অনেকদিন আগে আমি তোমার থেকে কিছু শিখতে চেয়েছিলাম, তুমি কিন্তু শেখাওনি। কি বলো তো? অশ্বচালনা, মনে আছে? ও হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম। শ্রুতি আমার বুকের মাঝে ওর মুখখানি রেখে বলল, আমায় শেখাবে না? নিশ্চয়ই শেখাবো। কবে? এখনই। সে কি, এই এই রাতের বেলা? না হলে উপায় কি? ওঠো, অশ্বের পিঠে বসবে চলো। এই বলে আমি উঠে দাঁড়ালাম। তারপর শ্রুতি দত্তার হাতখানি ধরে বললাম, ওঠো, শেখার কোনো সময় হয় না। প্রতিদিন তুমি মধ্যরাতেই অশ্বচালনা শিখবে। শ্রুতি দত্তা উঠে দাঁড়াতে আমি তার কোমল ক্ষীণ কোটি দেশখানি দু বাহু দিয়ে তুলে ধরে তাকে অশ্বের পিঠে বসিয়ে দিলাম। এরপর রাশটি তার হাতে দিয়ে প্রথমে মৃদুমন্দ গতিতে পথ চলতে চলতে বললাম, আগে ঘোড়ার রাশটা নিয়ন্ত্রণ করা জানতে হবে। শ্রুতি দত্তা যেতে যেতে বলল, তা কতদিন লাগবে পুরোপুরি শিখতে? সেটা তোমার শেখার উপর নির্ভর করছে। শেখানোর উপর নয় বুঝি? আমি উত্তর না দিয়ে অশ্বের পৃষ্ঠে চড়ে বসলাম। তারপর শ্রুতি দত্তার হাতের ওপর দিয়ে নিজের হাতটা রেখে ওর সাথে রাশটা আলতো করে ধরলাম। শ্রুতির অলকগুচ্ছের সুগন্ধিতে মন মাতোয়ারা হয়ে যাচ্ছে। ওর ঘাড়ের কাছে আমার মুখটা রাখতেই ও শিহরিত হয়ে বলল, কি করছো কি? রাশ যে শিথিল হয়ে যাবে। ওলে হবে, আমি তো আছি। ঘন রাত্রির অন্ধকারে নদীর পাড় দিয়ে ঈষৎ নুরি কঙ্করময় পথে আমার অশ্বটি খটমট শব্দ তুলে এ প্রান্ত থেকে ও প্রান্ত মৃদু গতিতে ছুটে বেড়াতে লাগলো। সেই তালে শ্রুতি দত্তার অশ্বচালনার আনন্দটা যেন নিজে অনুভব করলাম। সে মাঝে একবার আমার দিকে মুখ ঘুরিয়ে বলল, ভীষণ ভালোবাসি। বললাম, অশ্বচালনা করতে? রাশ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে সে বলল, তোমায়।
প্রতিদিন শ্রুতি দত্তার সাথে এভাবে ঝুঁকি নিয়ে নদীর পাড়ে যাওয়া সম্ভবপর হলো না। পাছে যদি কেউ আমাদের গোপন অভিসারের কথা জেনে যায়, তাই 5-6 দিন অন্তর অন্তর মধ্যরাত্রিতে বেরোনোর সিদ্ধান্ত নিলাম। দেখতে দেখতে চোখের নিমেষে 3টি মাস অতিবাহিত হয়ে গেল। একদিন অরুণ মিশ্রের দেওয়া কপোতটিকে আকাশে সবে উড়তে দিয়েছি, এমন সময় নর্তক পরাশর হন্তদন্ত হয়ে উপস্থিত হল। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার পরাশর, তোমায় এমন উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? সে ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস নিতে নিতে বলল, তোমার বড় বিপদ, মহারাজ তোমাদের অভিসারের কথা জেনে গেছে। কি বলছো কি পরাশর, কিভাবে জানলেন? তোমরা কাল রাত্রে রাজপ্রাসাদ থেকে অশ্ব নিয়ে যখন বেরোচ্ছিলে, তখন ভদ্রক কোনোভাবে দেখে ফেলেছিল। এখন প্রত্যুষে মহারাজের কাছে এ কথা ফাঁস করে দিয়েছে সে। তুমি জানলে কি করে? মহারাজের পরিচারিকা আমায় জানালো, তাই তো ছুটে ছুটে এলাম। এখন কি করবে? শ্রুতি দত্তাকে জানিয়েছ? হ্যাঁ, সে তো ভয় কাঁটা হয়ে আছে। মহারাজ কি বললেন? না, কিছু বলেননি, শুধু চক্ষু রক্তবর্ণ করে সব শুনছেন। জানি না কি করবেন। তুমি তো জানো মহারাজের পরিচারিকা শ্রুতি দত্তকে স্নেহ করেন, তাই আমায় দেখতে পেয়ে সব জানালেন। বলল আমি যেন তোমাদের সাবধান করে দিই। বিপদের সময় আমার স্নায়ুতে বিদ্যুৎ খেলে যায়। মনে মনে সিদ্ধান্ত নিলাম শ্রুতি দত্তাকে নিয়ে রাজ্য ত্যাগ করব, কিন্তু যাব কোথায়? আকাশের দিকে তাকিয়ে ভাবছি, দেখি অরুণ মিশ্রের কপোতটি ফিরে আসছে। অমনি পরাশরকে বললাম, চট করে ভেতর থেকে মসিপাত্র আর ভূর্জপত্র নিয়ে এসো। সে ওগুলি আনতেই খসখস করে অরুণ মিশ্রকে পত্র লিখে ফেললাম। জানালাম সে যা বিপদের ভবিষ্যৎবাণী করেছিল তা সত্যি হতে বসেছে। সমস্ত বিবরণ খুদে খুদে হস্তলিপিতে বর্ণনা করে বললাম সে যেন প্রস্তুত থাকে। অতি শীঘ্রই শ্রুতি দত্তাকে নিয়ে বৈশালীতে পদার্পণ করতে চলেছি। পলায়ন ছাড়া আর কোনো উপায় আমার নেই। পরাশরকে বললাম, তুমি শ্রুতি দত্তাকে জানিও অদ্য রজনীতেই আমরা পাটলিপুত্র ত্যাগ করব। এই বলে কপোতটির পায়ে পত্রখানি কার্পাসের সুতো দিয়ে বেঁধে বৈশালীর অভিমুখে ছেড়ে দিলাম। সংবাদটি পাওয়ার পর থেকেই আমার মন বড়ই অস্থির। সারাটি দিন ধরে কেবল শ্রুতি দত্তার চিন্তায় হৃদয় উদ্বিগ্ন হয়েছিল। না জানি কখন তার সাথে কি হয়। রাত্রে যতক্ষণ না সাক্ষাৎ হচ্ছে ততক্ষণ এই অস্থিরতার লাঘব হবে না। বিপদ আমার ঘাড়ে উষ্ণ নিঃশ্বাস ফেলছে। নিরুপায় হয়ে অপেক্ষা করা ছাড়া আর কি বা করার আছে আমার? আমি সেনাধ্যক্ষ হলেও এখন মহারাজের কাছে অপরাধী। কিন্তু সত্যি কি আমি অপরাধী? ভালোবাসায় কিসের অপরাধ? তাহলেও মহারাজের বিরুদ্ধে একা বিদ্রোহ করা অসম্ভবই নয়, নির্বোধের পরিচয়। অপরাহ্ন থেকে রাত্রি পর্যন্ত কোনো রকম অস্বাভাবিক কিছু লক্ষ্য করলাম না। মাঝে আমার সাথে ভদ্রকের একবার দেখাও হলো। সে স্বভাবতই ভদ্র বিনম্রভাবে কথা বলল, যেন সে কিছুই জানে না। পরাশরকে আমি অবিশ্বাস করি না। ভদ্রকের এই ভদ্রবেশী ব্যবহারের অন্তরালে যে হিংসা আর ক্ষোভের বিষ ঝরছে তা ভাবলেও বিস্মিত হতে হয়। সে আমায় এত বড় সর্বনাশের মুখে ঠেলে দিয়েছে, আমিও তাকে কিচ্ছুটি বুঝতে দিলাম না। কৃত্রিম হাসি হেসে স্বাভাবিকভাবেই মগধের সাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম। সেদিন মধ্যরাত্রে আমার শানিত অসিটি কৌশবদ্ধ করে রাজমন্দুরার দিকে চলে গেলাম। শুধুমাত্র বুদ্ধি বলে যদি না হয় তখন বাহুবলই সম্বল। মন্দুরায় পৌঁছে আশপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই। শমীবৃক্ষের অন্তরাল থেকে দেখলাম প্রাচীরের দ্বার রক্ষীটি অতন্দ্র পাহারা দিচ্ছে। নেশা করেনি। ভেবে নিলাম পলায়নের সময় সে বাধা দিতে এলে অসির আঘাতে তার মুণ্ডপাত করব। রাত্রের ঘন অন্ধকার ভেদ করে কাছে পিঠেই কোথাও একটি পেচক বার কয়েক ঘুৎকার ধ্বনি দিয়ে উঠল।
ঝোপে ঝাড়ে জোনাকির ঝিকিমিকি আর একটানা ঝিল্লির রবে চারিপাশে একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। এখন চন্দ্রগ্রহণের সময় নয়, তাও রাত্রির কালো আকাশে সোমকলাকে দেখেও মনে হলো রাহুগ্রাসের ভয়ে শঙ্কিত। সহসা ঋণিঝিনি নুপুর সিঞ্চিত পদধ্বনিতে চমকে উঠে ঘাড় ঘুরিয়ে চন্দ্রালোকে দেখলাম শ্রুতি দত্তা দ্রুত এগিয়ে আসছে। কাছে এসে বলল, তুমি তুমি রাজ্য ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছ? হ্যাঁ, এছাড়া উপায় কি? তুমি কি জানো মহারাজ আজ সন্ধ্যায় প্রমোদ গৃহে আসেননি? ভদ্রককেও কোথাও দেখতে পেলাম না। না জানি কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। আমি বলি কি, এভাবে বিপদের মুখে ঝাঁপ দেওয়া কি ঠিক হবে? পালিয়ে যাবে কোথায়? ধৈর্যচ্যুতি হলো আমার। বললাম, তুমি আমার সাথে যেতে চাও না? আমার জন্য ভাবছি না প্রিয়, ভয় হচ্ছে তোমার জন্য। তার মানে যাবে না, তাই তো? নিমেষে তার মুখ কঠিন হয়ে উঠল। বলল, বেশ বেশ, তাহলে যাব। যা কপালে আছে হোক। বাঁচলে তোমার সাথে বাঁচব, মরলে মরলে তোমার সাথেই মরব। আর এক মুহূর্তও বিলম্ব করলাম না। মন্দুরা থেকে আমার অশ্বটি বের করে শ্রুতি দত্তাকে অশ্বপৃষ্ঠে বসিয়ে দিলাম। তারপর নিজে উঠে রাশটা বেশ জোরেই টেনে ধরলাম। সাথে সাথে আমার অশ্ব রেশাধ্বনি করে উঠল। এই ধ্বনিতে সচকিত হয়ে দ্বাররক্ষী বল্লম হাতে এদিকে ফিরে চমকে উঠে বলল, কে? তার সামনে এগিয়ে গেলাম। সে বল্লমখানা দিয়ে দ্বার আটক করে দাঁড়িয়ে বলল, অশ্ব থেকে নেমে আসুন। গম্ভীর স্বরে বললাম, পথ ছাড়ো। না, আপনারা নেমে আসুন। পথ ছাড়ো, নইলে ফল ভালো হবে না। আমার কথা ভ্রুক্ষেপ না করে সে শ্রুতি দত্তার দিকে এক ঝলক চেয়ে বিড়বিড় করে বলল, সুন্দরী নারীটিকে দেখে বড় চেনা লাগছে। নর্তকী শালায় দেখেছি কি? ঠিক ধরেছি। ধৈর্য রাখতে না পেরে বললাম, কথা কানে গেল না? সরে যাও। সে উত্তর না দিয়ে বল্লমখানা উঁচিয়ে আমার দিকে এগিয়ে এসে অশ্বের রাশের দিকে হাত বাড়াল। তৎক্ষণাৎ কৌশবদ্ধ শানিত অশিখানা বের করে ক্ষিপ্রতার সঙ্গে তার হাতের উপর চালিয়ে দিলাম। এক কোপে তার ওই হাতখানা স্কন্ধ থেকে বিভক্ত হয়ে গেল। যন্ত্রণায় তীব্র আর্তনাদ করে উঠল সে। আমি অশ্ব থেকে তার বুকে পদাঘাত করে কাঁটা দূর করলাম। দ্বার অতিক্রম করে কিছুটা গেলেই পথ দুভাগে বিভক্ত হয়। একটি পথ যায় নদীর পাড়ে, অপরটি মেশে রাজপ্রাসাদের সম্মুখভাবে। দুদিক দিয়েই ব্রিজিরাজ্যে যাওয়া যায়। দ্বিতীয়টি সুবিধাজনক। প্রথমটি ধরে ব্রিজিরাজ্যে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ নদীর পাড় ধরে কিছুটা গিয়ে উত্তর দিকে সোজা যেতে পারে। সেদিকে কয়েক ক্রোশ পথ খাড়া পাহাড় ঢালের মতো নেমে গেছে। পথের শেষ প্রান্তে গভীর খাত, নাম মরণ খাত। এই খাতের নাম পাটলিপুত্রে কে না জানে। খাতের নিচে ব্রিজি আর উপরে পাটলিপুত্র। পথবিভাজিকার সম্মুখে আসতেই যা দেখলাম, তাতে সহসা শীতল রক্তস্রোত বয়ে গেল আমার শিরা উপশিরায়। দেখি আমাদের পথ আটক করে মহারাজ সৈন্য নিয়ে অপেক্ষা করছেন, সঙ্গে ভদ্রক। শ্রুতি দত্তা কাঁপা কাঁপা স্বরে বলল, হায় ঈশ্বর, আমার মনের আশঙ্কাই তবে তবে কি সেটাই সত্যি হলো? মহারাজ ভূমিমিত্র হুঙ্কার দিয়ে বললেন, এত বড় সাহস! আমার নর্তকীকে নিয়ে পালিয়ে যাস? তোকে তোকে অশ্বারোহী দলের সেনাধ্যক্ষ করেছিলাম, তার এই প্রতিদান দিলি তুই? হ্যাঁ মহারাজ, আমরা আমরা একে অপরকে ভালোবাসি, দয়া করে আমাদের ছেড়ে দিন। নর্তকীর আবার ভালোবাসা? আমি আর স্থির থাকতে পারলাম না। বললাম, পথ থেকে সরে দাঁড়ান মহারাজ। তিনি হুঙ্কার দিয়ে বললেন, এত স্পর্ধা তোর? আমায় আদেশ করিস? এত স্পর্ধা? তারপর সৈন্যদের উদ্দেশ্য করে বললেন, এই এই কে আছিস?
বন্দি কর ওদের। বললাম, মহারাজ, আমার রশ্মি চললে কিন্তু রক্ত গঙ্গা বয়ে যাবে। চন্দ্রালোকে দেখলাম সৈন্য সংখ্যা প্রায় 1 থেকে 200। আমায় ধরতে এতজন সৈন্য। স্থির চিত্তে শ্রুতিদত্তাকে বললাম, অশ্বচালনা শিখিয়েছি তো, রাস ধরতে পারবে? পারবো। তার হাতে অশ্বের রাস ধরিয়ে দিলাম। ওদিকে সৈন্যদল এগিয়ে আসতে আমার রশি বিদ্যুতের মতো ঝলকে উঠল। আমার ত্রিসীমানায় যেই এলো তার শরীর রক্তে ভেসে গেল। ঝড়ের গতিতে তরবারি চালিয়ে নিকেশ করে ফেললাম একের পর এক সৈন্যকে। কারো মুন্ডপাত করলাম, কারো অস্ত্রধারী হস্ত মণিবন্ধন থেকে ছিন্ন করে দিলাম। আর্তনাদে চারিদিক কেঁপে উঠল। শ্রুতিদত্তাও সমান্তালে অশ্বটি নিয়ন্ত্রণ করতে করতে অগ্রসর হচ্ছে। কেউ সামনে আসার সাহস পেল না, রাজা ভূমিমিত্রও না। সামনে না এলে কি হবে? তারা সকলে মিলে রাজপ্রাসাদের সম্মুখভাগের পথটি আটক করে ফেলল। বুঝলাম ওই পথে যাওয়া সম্ভব নয়। আমি একা থাকলে হয়তো সম্ভবপর হতো, কিন্তু শ্রুতিদত্তা সঙ্গে আছে। তাই বললাম, অন্য পথেই যেতে হবে। বলে ওর হাত থেকে রাস নিজের হাতে নিয়ে দ্রুত ঢালু পথে অশ্বচালনা করলাম। পেছন থেকে মহারাজের সৈন্যদের অশ্বক্ষুরের শব্দ শুনে দিল। এই পথ দিয়ে যাওয়া যাবে? ঝুঁকি তো আছেই বলে অশ্বের বেগ বাড়ালাম। অনেকটা পথ আসার পর দূরে ব্রিজের সীমানা রেখার খাতটা চোখে পড়ল। পিছনে মহারাজের সৈন্যদের অশ্বক্ষুরের ধ্বনি অনুরণিত হচ্ছে। শ্রুতিদত্তা আমার দিকে ফিরে বলল, কিন্তু কিন্তু এই যে মরণ খাত। মহারাজ কিংবা ওনার সৈন্যদের কারো এত বুকের পাটা নেই যে এই মরণ খাতে ঝাঁপ দেয়। ঈশ্বরের নাম নিয়ে ঝাঁপিয়েই দেখি। জীবিত থাকলে মুক্তি, না হলে মৃত্যু। তুমি শুধু চোখ বন্ধ করে থাকো বলে আমি মরণ খাতের দিকে তীব্র গতিতে অশ্ব ছোটালাম। কয়েক মুহূর্তের মধ্যে আমার অশ্বটি ভূমি ছেড়ে শূন্যে লাফ দিল। রাত্রির ঘন অন্ধকারে নিচের দিকটা পরিষ্কার দেখা যায় না। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অরুণ মিশ্রের সেই ভবিষ্যৎবাণীর কথা মনে পড়ল। আমিও চোখ বুজে মনে মনে ঈশ্বরের স্মরণ করলাম। আমিও চোখ বুজে মনে মনে ঈশ্বরকে স্মরণ করলাম। শূন্যে উপর থেকে নিচের দিকে পড়তে পড়তে মনে হলো এইবার প্রাণবায়ু নিঃশেষ হয়ে যাবে। হঠাৎ খেয়াল হলো আমার অশ্ব অত উপর থেকে মাটিতে পড়ে অকস্মাৎ ছুটতে শুরু করেছে। মনে হলো তার সামনের একটি পা ভূমিতে গুরুতর আঘাতপ্রাপ্তের ফলে খঞ্জ হয়েছে। চিৎকার করে বললাম, আমরা পেরেছি শ্রুতি, আমরা পেরেছি। শ্রুতিদত্তার মাথাটা আমার কাঁধে হেলে পড়েছে। অশ্ব থামিয়ে ওকে শরীরে স্পর্শ করে মৃদু ঝাঁকুনি দিতে বুঝলাম মূর্ছা গেছে। অশ্ব থেকে ওকে নামিয়ে একটি বৃক্ষের তলে বসিয়ে দিলাম। তারপর গালের উপর আলতো টোকা দিয়ে বললাম, শ্রুতি, ওঠো, বিপদ কেটে গেছে। বলে ওর কাঁধে বার কয়েক ঝাঁকুনি দিতেই ও চোখ মেলে বলল, আমরা বেঁচে আছি। অক্ষত শরীরে, শুধু অশ্বটির সামনের পায়ে আঘাত লেগেছে। অরুণ মিশ্রের গৃহে যখন দুজনে পৌঁছলাম তখন ভোর হয়ে এসেছে। দেখলাম আমার বন্ধুটি আমার শ্বেতশুভ্র কপটটিকে হাতে নিয়ে দ্বারের বাইরে অপেক্ষা করছে। আমাদের দেখে বলল, তোমরা এসে পড়েছো? আমি বড় নিশ্চিন্ত হলাম, পত্রটি পেয়েছি। বড় চিন্তা হচ্ছিল। যাক, বৈশালীতে যখন এসে পড়েছো আর বিপদের লেশ মাত্র নেই। শ্রুতিদত্তাকে বললাম, বলেছিলাম না মহারাজের শিকল কেটে বের করে আনবো তোমায়। এই রাজ্যে আমরা নতুন করে জীবন শুরু করব, আর ভয় নেই শ্রুতি। শ্রুতিদত্তা আমার হাতখানি ধরে বলল,
আমার এখন ভয় করে না গো, তুমি তো আছো। বিছানায় বালিশে হেলান দেওয়া অবস্থায় চোখ বন্ধ করে আমি কি দেখলাম? মনে মনে বলে উঠলাম, আমি ছিলাম তো। পাটলিপুত্রের ওই রাজপ্রাসাদ, নদীর পাড়, মারণ খাত, বৈশালী, এই জায়গাগুলো ইহজীবনে কখনো দেখিনি। রাজা ভূমিমিত্র, কাহ্ন, পরাশর, অরুণ মিশ্র, ভদ্রক, গোপা, এদেরও তো চিনি না। আর আর শ্রুতি দত্তা, আমার আমার প্রেয়সী। আমার কোন পূর্বজন্মের স্মৃতিখানি এভাবে মনে পড়ে গেল কে জানে। লোকে ভাববে গাঁজাখড়ির গল্প, কিন্তু আমি তো জানি এ আমার কোনো এক পূর্ব জীবনের ভালোবাসার স্মৃতি কথা। শুনছিলেন প্রখ্যাত লেখক ভিক্টর ব্যানার্জির কলমে পাটলিপুত্রের অশ্বারোহী। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং শ্রেয়া, পরিচালনা এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিংয়ে সায়র এবং পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তা সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।